দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার, বলছে টিআইবি। দুদক পুনর্গঠনে প্রধানমন্ত্রীর সঙ্গে ইতিবাচক আলোচনা। শাপলা চত্বর হত্যাকাণ্ডে আসামিদের কঠোর শাস্তি চায় হেফাজতে ইসলাম। নানক তাপসের বিরুদ্ধে অভিযোগ গঠনের নতুন তারিখ নির্ধারণ। নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। র্যাব পুলিশের উপর হামলার ঘটনায় উদ্বেগ, কঠোর পদক্ষেপের তাগিদ অপরাধ বিশ্লেষকদের। এবং শুভেন্দুর পিএ হত্যাকাণ্ডে পশ্চিমবঙ্গে উত্তেজনা, তৃণমূলের দিকে সন্দেহের তীর বিজেপির। নির্বাচনী সংঘাতের জেরে মামলা গ্রেফতার অব্যাহত। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, আর পুরো সংবাদের সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। 2028 সালে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক কনফারেন্সে আয়োজিত বাংলাদেশ নীতিগতভাবে একমত হয়েছে বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন ইফতেখারুজ্জামান। তিনি বলেন, দুদকের মতো প্রতিষ্ঠানকে আরও বেশি গতিশীল এবং পুনর্গঠন নিয়ে সরকারের সঙ্গে আলোচনা হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে করণীয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। তিনি নীতিগতভাবে একমত এবং সরকার যদি মন্ত্রিপরিষদ যদি সম্মত হয় তাহলে সেটির সম্ভাবনা আছে যে বাংলাদেশ চেষ্টা করবে এই সম্মেলনটি বাংলাদেশে হোস্ট করার জন্য, যার মাধ্যমে দেশবাসীকে বর্তমান সরকার এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বর্তমান সরকার এমন একটা বার্তা দিতে চায় যে সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ এবং সেই অঙ্গীকার বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াকফ প্রশাসন শাফিজ উদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ, সংসদ সদস্য শামীম কায়সার লিঙ্কন এবং ধর্মসচিব মুন্সি আবদুল্লাহ আল আজাদ। শাপলা চত্বর হত্যাকাণ্ডে মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম। সকালে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের সঙ্গে সংগঠনটির 10 সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠকের পর একথা বলেন যুগ্ম মহাসচিব ও মামলার বাদী আজিজুল হক। তিনি জানান, এই মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে 7 জুন। তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী খুনি হাসিনা সরকার যে মেসাকার করেছিলেন, এটার যাবতীয় তথ্য উপাত্ত সমস্ত ডকুমেন্ট ওনারা কালেকশন করেছেন। আগামী 7 জুন এটার চূড়ান্ত প্রতিবেদন আদালতে ওনারা দাখিল করবেন। যেভাবে গণহত্যা চালিয়েছে, এটার গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেশবাসী দেখতে পায়। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে 9 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছে 10 মে, নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই আদেশ দেন। এই মামলায় গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নাইমুল হাসান রাসেল, সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি। দর্শক, এ বিষয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, ট্রাইব্যুনালের আজকের মামলাগুলোর সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। জি, যেমনটা বলছিলেন যে হেফাজতের যে 2013 সালে যে হত্যাকাণ্ড ঘটেছিল রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে, সেটির তদন্ত করার জন্য এবং সেই মামলাটি দায়ের করা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এবং হেফাজতের 10 জন সদস্য আজকে এসেছিলেন চিফ প্রসিকিউটরের সাথে আলাপ আলোচনা করতে এবং এই বিষয়ে তদন্ত এবং চূড়ান্ত প্রতিবেদন কবে যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এবং তারা একটি সুষ্ঠু তদন্ত চাচ্ছেন এই বিষয়ে এবং এর বিচারটি চাচ্ছেন। এবং যার ফলে এই 10 জন সদস্য এসে চিফ প্রসিকিউটরের সাথে কথা বলেছেন এবং কথা বলার শেষে সাংবাদিকদের সাথেও তারা কথা বলেছেন এবং কথা বলে যেটি নিশ্চিত করেছেন যে আগামী 7 জুন এই চূড়ান্ত প্রতিবেদনটি তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিবেন। এবং তারা বলছেন যে
বিভিন্ন সংগঠন যে প্রতিবেদনটি জমা দিয়েছিল সেটিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কম সংখ্যা দেখানো হয়েছে। তারা দাবি করছেন যে 1000 কিংবা 2000 এরও অধিক হেফাজত কর্মী সেদিন হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন শেখ হাসিনা আমলে সরকারের স্বৈরাচারের আক্রমণের শিকার হয়েছে তারা। এবং তারপরে আমাদের সাথে কিছুক্ষণ আগে চিফ প্রসিকিউটর কথা বলেছেন এবং তিনি বলেছেন যে তৎকালীন শেখ হাসিনা সরকারের মন্ত্রী দীপুমণি এবং শেখ হাসিনা তারা উভয়ই উদ্দেশ্য প্রণোদিতভাবে আন্তর্জাতিক মিডিয়া এবং সবার সামনে বলেছেন যে হেফাজতে কোন নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়নি। এবং তারা চিফ প্রসিকিউটর একটি কথা উল্লেখ করেছেন যেটি 71 টেলিভিশনে ফারজানা রূপা এবং তার সহযোগীরা 71 টেলিভিশন সেই সময় উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকারের হয়ে একটি প্রোপাগান্ডা ছড়ানোর জন্য একটি নিউজ করেছেন, সেটিও তদন্ত করে দেখবেন তারা। এবং চূড়ান্ত প্রতিবেদন আগামী 7 জুনের পরে জানা যাবে যে কারা কত সংখ্যক নির্দিষ্ট করে বলতে পারবেন যে কত সংখ্যক সেই সময় হত্যাকাণ্ড হয়েছিল। এবং তারা নিশ্চিত এটাও করবেন যে যাতে হেফাজতে হত্যাকাণ্ডের যে পরিবারগুলো রয়েছে সেই পরিবারগুলো যে যাতে নিশ্চিত সেবা অর্থাৎ তাদের প্রাপ্যটা পায় এবং বিচারটা পায় সরকারের পক্ষ থেকে এই সময় এসে। এবং আরও একটা কথা উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর, যেটি বলেছেন যে জুলাই যে স্মৃতি জাদুঘর রয়েছে সেখান থেকেও যে তথ্য প্রমাণ রয়েছে সেই তথ্য প্রমাণটি তারা যাচাই বাছাই করছেন এবং তদন্ত সাপেক্ষে তদন্তর বিষয়ে তারা এখন পর্যন্ত সাংবাদিকদের কিছু জানাননি। তারা বলছেন যে আমরা আরও নিশ্চিত হতে চাই এবং এক্স্যাক্টলি কত সংখ্যক শাপলা চত্বর হত্যাকাণ্ডে শহীদ হয়েছেন হেফাজত কর্মীরা সেটিও তারা বলছেন যে তারা যাচাই বাছাই করছেন এবং অনেক শহীদ পরিবার তারা নিশ্চিত করতে পেরেছেন এবং অনেক শহীদদেরকে তারা আইডেন্টিফাই করলেও তার পরিবারকে খুঁজে পাচ্ছে না। তরিকুল, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলার ঘটনা ঘটেছে। দায়িত্বরত অবস্থায় কিংবা অভিযানকালে পুলিশ বা র্যাব সদস্যদের মারধর এমনকি অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটছে হরহামেশাই। এতে সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়েছে উদ্বেগ। অপরাধ বিশ্লেষকরা বলছেন মাদক বিক্রেতারাও এখন আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি নজরে রাখছেন। এজন্য ব্যবহার করা হচ্ছে সিসি ক্যামেরা সহ আধুনিক ড্রোন। এই অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আজমির ইসলামের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন তাহসিন তারিন। একেবারেই সাম্প্রতিক ঘটনা। নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় গলাচিপা বোয়ালিয়া খাল এলাকায় মাদক বিক্রেতা তথ্য সংগ্রহকালে র্যাবের 3 সদস্যকে কুপিয়ে জখম করে মাদক ব্যবসায়ীরা। এর চেয়ে ভয়াবহ তথ্যও আছে। এখন আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি নজরে রাখছে অপরাধীরা। মঙ্গলবার যৌথ অভিযান চালিয়ে বিপুল সংখ্যক মাদক, দেশীয় অস্ত্র উদ্ধারের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি লক্ষ্য রাখতে ব্যবহার করা ড্রোন ও সিসি ক্যামেরা জব্দ করা হয়। এছাড়া গেল 9 মার্চ ভোরে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে দায়িত্বরত অবস্থায় এএসআই লুৎফুর রহমানকে মারধর করে সরকারি পিস্তল কেড়ে নেয় 3 ছিনতাইকারী। এর 6 দিন পর শহরের উকিলপাড়া রেল লাইনে মাদক বিরোধী অভিযানে রেলওয়ে পুলিশের এসআইকে মারধর করে মাদক ব্যবসায়ীরা। 1 মেতেও পুলিশের শটগান ছিনিয়ে নেওয়া হয়। এইসব ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। তারা বলছেন এমনিতেই অপরাধীদের ভয়ে তটস্থ থাকতে হয়, তার উপর আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলার ঘটনা জননিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা তৈরি করেছে। যে কোনো গ্রাম মহল্লায় যে কোনো জায়গায় যাবেন দেখবেন মাদকের সরাসরি মাদকটা এমন এক পর্যায়ে গেছে যেটা ওখানে মনে করে একটা ক্যান্সারের রূপ ধারণ করছে। আইনের লোক তাই হ্যাঁ সবসময় পাহারা দিত না, পরে তো হেরা বলতো না, ডরে দেখলেও কেউ বলতো না। যারা মাদক বিক্রেতাকে জামিন করার জন্য যেসব আইনজীবী টাকা খেয়ে মাদক বিক্রেতাকে জামিন করায় তারাও কিন্তু এটা সমান অপরাধী। অপরাধ বিশ্লেষক বললেন এইসব ঘটনার অন্যতম কারণ সামাজিক অবক্ষয়। আইন শৃঙ্খলা বাহিনীর উপর এমন হামলা ঠেকাতে কঠোর পদক্ষেপ নিতে হবে। অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে এখানে সামাজিক অবক্ষয় এবং পারিবারিক শিক্ষা, নীতি নৈতিকতার অভাব। এতে করে দেখা যাচ্ছে যে অপরাধ প্রবণতা বেড়ে গেছে। এই অপরাধ প্রবণতা বাড়ার কারণেই এই সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে হামলা। অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান র্যাব ও পুলিশের শীর্ষ কর্মকর্তারা। এই ধরনের ঘটনা ঘটিয়ে কেউ কিন্তু পার পায়নি, যারাই ঘটিয়েছে প্রত্যেককে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। সো আপনার মাধ্যমে যেহেতু আপনি জিজ্ঞাসাই করেছেন, এটা একটা বার্তা যে অপরাধ করে কেউ পার পাবে না। জনগণের নিরাপত্তার জন্য আমাদের এই সারাশি অভিযান, মানুষ যেন ভালো থাকে, শান্তিও থাকে এবং নিরাপদে থাকে এবং মানুষের যেন ভয় না থাকে, এই জন্য কিন্তু সন্ত্রাসীদের প্রতি হলো আমাদের অভিযান। শক্ত হাতে অপরাধীদের দমন করবে আইনশৃঙ্খলা বাহিনী, এমনটাই প্রত্যাশা সবার।
তাহসিন তারিন, মোহনা সংবাদ। সারা দেশে হাম ও হামের উপসর্গে গেল ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৯ মাস বয়সী একজন শিশু এবং সিলেটে একজনের মৃত্যু হয়েছে। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন ৯ জন। অন্যদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৪০ জন। চিকিৎসকরা বলছেন টিকা কর্মসূচি শুরু হওয়ায় হামের সংক্রমণ কিছুটা কমেছে। রাজধানীর হাম পরিস্থিতি জানাতে শিশু হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী উষা ফেরদৌস। উষা, ঢাকার হাসপাতালগুলোতে হাম রোগী ভর্তির চিত্র কেমন, আর চিকিৎসকরা কি বলছে আমাদেরকে জানাবেন। হামের যেই চিত্র সেটি হচ্ছে প্রতিদিনই হচ্ছে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে এবং আক্রান্তের সংখ্যা চিকিৎসকরা বলেছে যে নতুন আক্রান্তের যেই সংখ্যা সেটি কমেছে, তবে যারা আগে আক্রান্ত হয়েছেন তাদের যেই নিউমোনিয়া সহ যেই নতুন নতুন ভাইরাস তাদেরকে আক্রান্ত করছে এবং বিভিন্ন রকম শারীরিক জটিলতায় তারা ভুগছে। এবং চিকিৎসকরা আরও বলছে যে হচ্ছে ১.৫ মাস পর্যন্ত যদি যারা হামে আক্রান্ত হচ্ছেন তারা যদি অন্তত পরবর্তী ১.৫ মাস যদি আইসোলেটেড অর্থাৎ হচ্ছে অন্য বাচ্চাদের থেকে আলাদা এবং হচ্ছে ঠিকমতো চিকিৎসা এবং হচ্ছে পুষ্টিকর খাবার এই সব রকম সতর্কতা যদি না থাকে তাহলে তাদের হচ্ছে আবারও আক্রান্ত হওয়ার সংখ্যা থাকে এবং বিভিন্ন রকম জটিলতা, বিশেষ করে নতুন নতুন ভাইরাসগুলো তাদের আক্রান্ত করছে। নিউমোনিয়া যে ভাইরাস সেটি হচ্ছে বেশি আক্রান্ত হচ্ছে, আর সেই ধরনের জটিলতাই বেশি এই মুহূর্তে মৃত্যু হচ্ছে। তো চিকিৎসকরা বলছেন যে যেহেতু হচ্ছে টিকাদান কর্মসূচি চলমান এবং টিকা দেওয়া হচ্ছে বিভিন্ন যে অঞ্চলগুলোতে আক্রান্তের হার বেশি সেই অঞ্চলগুলোতে টিকাদান সরকার আগে শুরু করেছে এবং যে অঞ্চলগুলোতে টিকার দেওয়ার শুরু হয়েছে এবং টিকার বেশি আধিক্য আছে সেখানে হচ্ছে আক্রান্তের হার কমেছে, তবে হচ্ছে যেই জটিলতাগুলো আছে হাম পরবর্তী সেই জটিলতাই বেশি মৃত্যু হচ্ছে। আমরা যদি আপনাকে শিশু হসপিটালের কথা বলি, আমরা সকাল থেকে দেখেছি যে হাম আর হামের উপসর্গ নিয়ে হচ্ছে প্রতিনিয়তই হচ্ছে ভর্তি হচ্ছে এবং হাসপাতালগুলো প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে চিকিৎসা দিতে। কারণ হচ্ছে যে বাংলাদেশের সরকারি যে হসপিটালগুলো আছে সেখানে হচ্ছে শয্যা সংকট বা হচ্ছে যেই অবস্থা আছে সেটি আসলে রোগীর তুলনায় অনেক কম। তো সেক্ষেত্রে বাংলাদেশের সবগুলো হসপিটালেই কিন্তু হচ্ছে রোগীর যেই চাপ সেটি হচ্ছে সামাল দিতে চিকিৎসকরা হিমশিম খাচ্ছে। তবে তারা বলছেন যে হাম পরবর্তী যে জটিলতাগুলো সেগুলো যদি এড়ানো যায়, তাদের অভিভাবকদের যে সচেতনতা সেটি হচ্ছে এখানে অনেক বেশি জরুরি। তারা যদি সচেতন থাকে তাহলে এটি মানে হচ্ছে পরবর্তী জটিল অবস্থাগুলো কম হবে এবং হচ্ছে। উষা, আপনাকে ধন্যবাদ। আগামী ২৪ ঘন্টায় টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট সহ দেশের কিছু এলাকায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সকালে আবহাওয়াবিদ AKM নাজমুল হক বলেন এই সপ্তাহের শেষ দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আর আগের ২৪ ঘন্টায় নেত্রকোনায় সর্বোচ্চ ৭০ মিলিলিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের কিছু কিছু এলাকা দিয়ে আপনার দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। আর সেই সাথে আগামী ২৪ ঘন্টার যে পূর্বাভাস, ২৪ ঘন্টার পূর্বাভাসে আমরা বলেছি রাজশাহী, খুলনা এবং ঢাকা এই ৩ বিভাগের কিছু কিছু জায়গাতে অর্থাৎ আপনার বলা চলে এটা 26 থেকে 50% এরিয়ার মধ্যে বৃষ্টি হতে পারে। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার হাওড় অঞ্চল সহ ১০ উপজেলায় বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে খাগড়াছড়ি জেলার অন্তত ৮৩২ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশি ক্ষতির মুখে পড়েছেন আম চাষিরা। উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তারা। মলয় রঞ্জন সরকার ও তমাল দাস লিটনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। টানা বৃষ্টির সঙ্গে উজানের ঢলে নেত্রকোনার হাওর সমতল ও পাহাড়ি অঞ্চলে ডুবছে একের পর এক বোরো ধানের জমি। প্রধান নদীগুলোর পানি বেড়ে সংলগ্ন নিচু এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ভোগাই কংস নদীর পানি জারিয়া ঝাঞ্জাইল পয়েন্টে বিপদসীমার ১ মিটার উপর দিয়ে আর উপদাখালী নদীর কলমাকান্দা পয়েন্টে বিপদসীমার ৭৩ সেন্টিমিটার উপর দিয়ে বইছে।
পানির নিচে থাকা অবশিষ্ট পাকা ধান কাটার চেষ্টাও ব্যাহত হচ্ছে নানা সংকটে। প্রতিকূল আবহাওয়ার পাশাপাশি দেখা দিয়েছে শ্রমিক সংকট ও জ্বালানি তেলের অভাব। এতে বিপাকে পড়েছেন কৃষকরা। ধান সব তলে উড়ে যাচ্ছে, এখন যা ভাবতেছি আমরা কাটতেছি, কারণ ক্রয়টা তো করা লাগবো। হাওরে ধান কাটার জন্য অন্য জেলা থেকে ৬,০০০ শ্রমিক আনার কথা জানায় কৃষি বিভাগ। আমাদের ধানটা ঘরে তুলতে পারি এবং দ্রুততার সাথে, এবং এজন্য আমরা কিন্তু আমাদের যে শ্রমিক আছে পাশাপাশি আমরা আমাদের এই জেলার জন্য আমরা প্রায় ৬,০০০ আমাদের শ্রমিকরা আমরা চাহিদা দিয়েছি। বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। আমাদের হাতে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ আছে, চাল আছে, টাকা আছে, শুকনো খাবার আছে। আমরা যে কোনো সময় এইগুলো মোকাবেলা করতে পারবো। এদিকে খাগড়াছড়িতে কালবৈশাখী ঝড়ো হাওয়া আর বৃষ্টিতে লন্ডভন্ড কৃষিক্ষেত, আম, কলা, লিচু সহ বিভিন্ন ফল বাগান এবং বড় ফসলি জমিতে ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আম বাগানে। কয়দিনে বৃষ্টি এই বাতাসে এত আম পড়ে গেল, আমার তো এখন তো মনের তো শান্তি নাই। বৃষ্টির কারণে আমাদের ধান নষ্ট হয়ে গেছে। এখন আমরা দিশাহারা। প্রায় ১,২০,০০০ টাকার মতো খরচ গেছে এই ৫ একর জমি করতে। এখন আমার এই ডুবানির পরে আমার আর কিছু করার নাই। আকস্মিক ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি, কিন্তু পাশাপাশি আমাদের যদি সরকারের তরফ থেকে বিভিন্ন প্রণোদনা যারা ফল চাষি তাদের জন্য থেকে থাকে, সেই সহায়তাগুলো আমরা সবার আগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা দিব। জেলায় ২২১ হেক্টর ধান, ৬৩ হেক্টর সবজি এবং ৫৪৮ হেক্টর ফল বাগান সহ মোট ৮৩২ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। পশ্চিমবঙ্গের বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে উত্তাল হয়ে উঠেছে রাজ্যের রাজনীতি। এই ঘটনায় শাসক দল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে সরাসরি অভিযুক্ত করে একে অপরকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছে বিজেপি। এর পেছনে রাজনৈতিক যোগসূত্র থাকতে পারে বলে অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস ও তৃণমূল। এদিকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে শুরু হওয়া বিজেপির তাণ্ডবে এ পর্যন্ত ২০০টি এফআইআর দায়ের এবং ৪৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ঐশী আলমের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সহকারী চন্দ্রনাথ রাতকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার কলকাতার মধ্যমগ্রামে এ ঘটনা ঘটে। চন্দ্রনাথকে লক্ষ্য করে ৪টি গুলি ছুড়ে আততায়ীরা, যার ৩টি চন্দ্রনাথের শরীরে লাগে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। হত্যাকাণ্ডের পিছনে রাজনৈতিক যোগসূত্র থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে অভিযোগ করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সহকর্মী নিহতের ঘটনায় ক্ষোভ থাকলেও দলীয় কর্মী ও সমর্থকদের প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে এলাকায় শান্তি বজায় রাখার উপর জোর দেন তিনি। এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে তৃণমূল কংগ্রেস। গেল ৩ দিন ধরে বিজেপি সমর্থিত দুষ্কৃতিকারীরা নির্বাচন পরবর্তী সহিংসতা চালিয়ে আসছে বলে অভিযোগ করে দলটি। এদিকে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবে না বলে আবারও জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে শুরু হওয়া বিজেপির তাণ্ডবে এ পর্যন্ত ২০০টি এফআইআর দায়ের করা হয়েছে। এতে ৪৩৩ জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ঐশী আলম, মোহনা সংবাদ। ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের কোরবানি পশুর প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলায় এবার ৪.৫ লাখ পশু প্রস্তুত রয়েছে। কোরবানিতে দেশি গরুর চাহিদা বেশি থাকায় ভালো লাভের আশা করছেন খামারিরা। দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজাকরণের পরামর্শ দিচ্ছেন, সহায়ক করছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। সুবলয়ের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদা আক্তার। দিনাজপুরে ১৩টি উপজেলায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ৪,২৬,৫২৩টি গরু, মহিষ, ছাগল ও ভেড়া। শেষ সময়ে এসব পশুর পরিচর্যায় ব্যস্ত খামারি ও গৃহস্থরা। প্রাণী সম্পদ কর্মকর্তাদের পরামর্শে স্বাস্থ্যসম্মতভাবে গরু মোটা তাজাকরণ করছেন খামারিরা, ফলে ভালো লাভের আশা করছেন তারা। ভারত থেকে গরু আসা বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানায় খামারিরা। আমরা ঘাস পানি দিই আর নিচে দানা আমরা নিচে মিক্সচার করি আর কি। সকাল সকাল খাওয়া দাওয়ার বা
একবারের জায়গায় দুইবার বেশি খাওয়ানো আর কি, এক কথায়। হ্যাঁ, খাওয়ানোর পরে যেন স্বাস্থ্য ভালো থাকে। স্বাস্থ্যসম্মতভাবে গরু মোটাতাজাকরণে খামারিদের প্রতিনিয়ত পরামর্শ দেওয়ার কথা জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রাণী সম্পদ দপ্তরের নির্দেশনা, আমরা তাদেরকে আগেই ভ্যাকসিন করে রেখেছি বিভিন্ন রোগের, বিশেষ করে লাম্পি এবং খুরা রোগের ভ্যাকসিনগুলো দেওয়া হয়েছে। তো আশা করা যায় তাদের প্রাণীগুলো ভালোই থাকবে, অসুস্থ হবে না। তারপরেও যদি অসুস্থ হয়, আমরা প্রাথমিক যে চিকিৎসা যেগুলা আমরা দিলে মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকি হবে না, যেটা আর কি জবাইয়ের পূর্বেই এটাই মেয়াদ শেষ হয়ে যাবে, কার্যকারিতা শেষ হবে, এরকম ঔষধগুলোই আমরা তাদেরকে সাজেস্ট করছি। জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে প্রায় 2,74,262টি। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সঙ্গে চলমান আলোচনা খুব ফলপ্রসূ হয়েছে বলে দাবি করে যুদ্ধ খুব দ্রুত শেষ হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান যুদ্ধবন্ধে কূটনৈতিক পথে হাঁটতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অন্যদিকে লেবাননে ফের ইসরায়েলি হামলায় 4 জন বেসামরিক লোক নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন অন্তত 40 জন। ঐশী আলমের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরানের সঙ্গে চলমান আলোচনা খুব ভালো হয়েছে এবং যুদ্ধ খুব দ্রুত শেষ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান খুবই আগ্রহের সঙ্গে একটি চুক্তি করতে চায় এবং সমঝোতা হলে তারা পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না বলেও জানান তিনি। চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক পথে হাঁটতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে এক্ষেত্রে ইরানের জনগণের অধিকার রক্ষার বিষয়ে কোনো আপোষ করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। যুদ্ধ বন্ধের উদ্যোগের মাঝেই ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী জাহাজে গোলাবর্ষণ করেছে মার্কিন বাহিনী। অন্যদিকে ইরানে নতুন করে হামলা শুরু করতে চান ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা বিষয়ক নীতি নির্ধারকেরা। যুক্তরাষ্ট্রকে পাঠানো বার্তায় এই ইচ্ছার কথা জানিয়েছে ইসরায়েল। এদিকে লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন শহরে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 4 বেসামরিক লোক নিহত এবং প্রায় 40 জন আহত হয়েছে। ঐশী আলম, মোহনা সংবাদ। ক্রিকেট। পাকিস্তান সুপার লিগে এবারের আসরের সেরা একাদশে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন পেসার নাহিদ রানা। মূলত তার দুর্দান্ত বোলিং নৈপুণ্যই তিনি এই সম্মানজনক তালিকায় স্থান পেয়েছেন। তার দল এই আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এছাড়া মাত্র 5 ম্যাচ খেলে তিনি শিকার করেন 9 উইকেট। ইকোনমিক ছিল 5.44, যার পুরস্কার হিসেবে আসরের সেরা একাদশে ঢুকে গেলেন এই টাইগার পেসার। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার, বলছে টিআইবি। দুদক পুনর্গঠনে প্রধানমন্ত্রীর সঙ্গে নেতিবাচক আলোচনা। শাপলা চত্বর হত্যাকাণ্ডে আসামিদের কঠোর শাস্তি চায় হেফাজতে ইসলাম। নানক তাপসের বিরুদ্ধে অভিযোগ গঠনের নতুন তারিখ নির্ধারণ। নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, র্যাব পুলিশের উপর হামলার ঘটনায় উদ্বেগ, কঠোর পদক্ষেপের তাগিদ অপরাধ বিশ্লেষকদের। এবং শুভেন্দুর প্রিয় হত্যাকাণ্ডে পশ্চিমবঙ্গে উত্তেজনা, তৃণমূলের দিকে সন্দেহের তীর বিজেপির। নির্বাচনী সংঘাতের জেরে মামলা গ্রেফতার অব্যাহত। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদে বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।